লোয়ার কোর্ট, তারপর হাইকোর্ট আছে, তারপর সুপ্রিম কোর্ট আছে। প্রথম কথাটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে আবেগ আমাদের মধ্যে তৈরি হয়ে রয়েছে, আমরা প্রত্যেকেই চাই যে এই পরিকল্পিত ঘৃণ্য হত্যাকাণ্ডে যারা যারা জড়িয়ে রয়েছে তাদের খুঁজে বার করা এবং তাদের শাস্তি দেওয়া। প্রচুর মানুষের মন খারাপ হয়েছে, ঠিক তেমনি আমারও মন খারাপ হয়েছে, রাগ হয়েছে, কিন্তু আমরা তো কেউই দেশের আইনের উপরে নেই। ইনভেস্টিগেটিং এজেন্সির ওপর লোকের মন খারাপ হয়েছে। সব থেকে বেশি যাদের যন্ত্রণা, অভয়া বা তিলোত্তমা যারা বাবা মা, যারা সবটা হারিয়েছেন, তাদের মন খারাপ হয়েছে। আবার রাজনীতির দোকান খুলে জুনিয়র ডাক্তাররা নেমে পড়েছেন, বলতে বাধ্য হচ্ছে। আর একটাও অভয়া, একটাও তিলোত্তমা আমরা যারা চাই না বলে বড় বড় কথা বলেছিলেন, যারা শুধুমাত্র বাম এবং অতিবাম ছাত্র সংগঠনের এই মেডিকেল কলেজগুলোর দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছাত্র নেতা, তাদেরকে কিছু চ্যানেল হিরো বানাবার চেষ্টা করেছে। সহজ সরল মানুষ বুঝতে পারেনি, ঠিক আছে। জয়নগরে বা কুলতলিতে যখন এই 12 বছরের বাচ্চা মেয়েটার সর্বনাশটা ঘটে গিয়েছিল, এদের একজন গিয়েছিল। যখন ভারতবর্ষের পতাকাকে বাংলাদেশের পায়ের নিচে মারানো হচ্ছে, এদের একজন একটাও কথা বলেছিল? ছেড়ে দিন। যখন অভয়া বা তিলোত্তমার দেহ ওই হাসপাতালেই নিয়ম বহির্ভূতভাবে বিকেলবেলার পরে পোস্টমর্টম হচ্ছে, তখন এই জুনিয়র ডাক্তারদের মাথাদেরই সম্মতি সূচকে সই ছিল। যখন এই তিলোত্তমা বা অভয়ার দেহ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ বার করে নিয়ে গিয়ে বাবা মায়ের কথা না শুনে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, যাতে দ্বিতীয়বার পোস্টমর্টমে সত্যি রিপোর্ট না বেরিয়ে আসতে পারে, তখন বিজেপির কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল এবং সজল ঘোষেরা তারা বিরাট বাধা দেওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ, সিপিআইএমের মীনাক্ষী এবং কয়েকজনও গিয়েছিলেন। তখন এই জুনিয়র ডাক্তারদের দেখতে পাওয়া গেছিল, আজ যারা কথা বলছেন বাধা দিতে, তাদের দেখতে পাওয়া গেছিল যে আমাদের সহকর্মীর দেহ পুড়িয়ে দেওয়া হবে না, দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দিতে হবে। আমি প্রশ্ন করছি, তাই শুকনো নাকে কান্না রাজনৈতিক উদ্দেশ্যে বাজার গরম করাটাকে বেরিয়ে এসে আমাদের সত্যিটাকে দেখতে হবে। প্রথম কথাটাই হচ্ছে যে তদন্তকারী সংস্থা চার্জশিট দিতে পারল না 90 দিনে। কে বলেছে দিতে পারেনি? 88 দিনে তারা চার্জশিট দিতে গিয়েছিল, সেই চার্জশিট কি নেই? কিন্তু চার্জশিট কোর্টে গৃহীত হবে না যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার তার আন্ডারে চাকরি করা তার রাজ্য সরকারি কর্মচারী সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের নামে ক্লিয়ারেন্স দেবে। এই আইনটা জানতে হবে। ততক্ষণ অবধি ওই চার্জশিট কমপ্লিট নয়, ওই চার্জশিটের বিরাট বড় গুরুত্ব নেই। তাই তারা যদি চার্জশিট জমাও করতো, এই একই পরিবেশে তো তারা বেল পেত, কারণ চার্জশিটটা গ্র্যান্ট হতো না স্ট্রংলি, কারণ রাজ্য সরকারের অনুমোদন নেই। রাজ্য সরকার যে পরিষ্কার এই ক্লিয়ারেন্স দিচ্ছে না, সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল। সুপ্রিম কোর্ট কপিল সিব্বলদের বলেছিলেন রাজ্য সরকারের উকিলদের দয়া করে এই বিষয়টা নজর দিন। তারপরেও রাজ্য সরকার সুপরিকল্পিতভাবে ক্রিমিনালদের বাঁচাবার জন্য বিচার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা দীর্ঘ এবং জটিল। আমরা যারা কষ্ট পাচ্ছি, যাদের আমাদের প্রত্যেকের খারাপ লাগছে, তারা আমরা অনেকেই এই পদ্ধতিগুলো জানতাম না, জানি না। তাই বামেরা এটাকে নিয়ে একটা গন্ডগোল পাকিয়ে লোকের সামনে তুলে ধরবার চেষ্টা করছেন। আর মন খারাপে থাকা আমরা যারা এই রাজ্যের মানুষ, যারা রাত জেগেছেন, প্রত্যেক মুহূর্তে যারা চাই যে এদের শাস্তি হোক, আমরা তাতে প্রভাবিত হচ্ছে। জামিন পেয়ে গেল মানেটা কি? কে বলেছে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশের জায়গা থেকে যে রাজ্য সরকার দিচ্ছে না ক্লিয়ারেন্স,
সেই সার্টিফিকেট চলে আসবে এবং ওই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হবে এবং আবার অভিজিৎ মণ্ডলকে ভেতরে ঢুকে যেতে হবে। সন্দীপ ঘোষ তো অন্য একটা মামলায় জামিন পায়নি, সে তো জেলে আটকেই আছে। অভিজিৎ মণ্ডল এই ফাঁকটা দিয়ে পেয়েছেন এবং কে সাহায্য করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি ক্লিয়ারেন্স দেননি। রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে গেলে রাজ্যের সম্মতি লাগে লাগে লাগে, এটা আমার দেশের আইনে রয়েছে। আমাদের আবেগ যে কথা বলুক, আমরা সেই আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো? তথ্য প্রমাণ যে 4-5 দিনে লোপাট হয়েছে এ তো পশ্চিমবঙ্গে সবাই জানে। সিবিআই যেদিন তদন্ত করতে এসেছে সেই দিনও কিন্তু তথ্য প্রমাণের শেষ নিশান হিসেবে ঘরটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে যেখানে মার্ডার হয়েছে বলা হচ্ছিল। সেমিনার হলে তো দেহটা সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। ওই অভয়া বা তিলোত্তমার নিজের ব্যবহার করা মোবাইল, হেডফোন, কোনো কিছুতে কারোর ফিঙ্গারপ্রিন্ট নেই, কে মুছেছে? পুলিশ। সেগুলো পুলিশ সিবিআই হাতে তুলে দিয়েছিল, তদন্তের নিয়ম অনুযায়ী ট্রান্সফার করতে হয়, মুছে তুলে দিয়েছে। তাহলে কাকে বাঁচাবার চেষ্টা করেছে? তাই সিবিআই এর কাছে এটা ভয়ঙ্কর রকম কঠিন কাজ, আমরা সবাই জানি। কিন্তু বাজার গরম করার চেষ্টা করছে সিপিআইএম এবং সিপিএম এবং বামের ছাতার তলায় থেকে বাম এবং অতি বাম ছাত্র রাজনীতির যে রাজনৈতিক নেতারা যারাই বড় বড় কথা বলছেন, রাত জাগার কথা আবার বলছে, তারা কেন এই অবৈধ পোস্টমর্টম অভয়ার তাদের সহকর্মী আজকে তারা চোখের জল ফেলছে? সেদিন কেন সই করেছিল এই অবৈধ পোস্টমর্টমে? কেন তারা সেদিন দেহ আটকায়নি? তাদের উদ্দেশ্য শুধুমাত্র রাজনৈতিক। এইটুকু নিয়ে কথাবার্তা বলুন। সিজিও কমপ্লেক্স ঘেরাওয়ের কথা বলছে, মজা হচ্ছে না রুদ্রদা? এখানে একটা প্রশ্ন আছে, পক্ষ থেকে সুপ্রিম কোর্টে লয়ার নেই। যদি সিবিআই যদি কোনো রকম ঢিলেমি করে কাজ করে তাহলে সুপ্রিম কোর্টে সেটা জানাচ্ছে না কেন? অভয় এবং তিলোত্তমার বাবা মায়ের পক্ষে লয়ার ছিলেন বিকাশ ভট্টাচার্য, তাকে সরে যেতে হয়েছিল কেন? তারপর এসেছিলেন সিপিআইএম কেন্দ্রীয় নেতা বৃন্দা কারাতের ঘনিষ্ঠ মানুষ বৃন্দা গ্রোভার, যিনি বলেছিলেন 1 টাকাও নেবে না, মনে আছে? তিনিও এই মামলা থেকে সরে গেলেন কেন? জুনিয়র ডাক্তাররা যে খেলা খেলছে সেই খেলার উত্তর দিতে হবে। তার বাবা মায়ের যন্ত্রণা পাওয়াটা খুব স্বাভাবিক। আমরা প্রত্যেকেই চাই যে কড়া শাস্তি হোক, কিন্তু আইনের ফাঁক প্রথম থেকেই রচনা করে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তড়িঘড়ি দেহ পুড়িয়ে দিয়েছেন, তিনি তথ্য প্রমাণ লোপাট করেছেন। বিনীত গোয়েলের অপসারণ 4টে ডাক্তার কি বলল সেই জন্য হয়ে যায় আমার রাজ্যে? জানেন তথ্য প্রমাণ লোপাট হয়েছে। সিবিআই ইনভেস্টিগেশনের এখনো অনেক ধাপ বাকি। লোয়ার কোর্টের কোনো রায় কোনোদিন কোনো জায়গায় গুরুত্ব পেয়েছে? কারণ তার মাথার উপরে হাইকোর্ট বসে রয়েছে, তার উপরে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বারবার বলে আসা হচ্ছিল যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিরাট মাথা ঘামানো হয়ে যেটা করছে সেটা অদ্ভুত উল্টো। কারণ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে অবজারভেশন শুধুমাত্র করছিলেন ডাক্তারদের অধিকার রক্ষা, নিরাপত্তা এবং সিকিউরিটি সিস্টেমে এত সিভিক কি করে অ্যাপয়েন্টেড হলো এইটুকু তারা দেখছিলেন। আর সিবিআই ঠিকঠাক তদন্ত করছে কি না। তাহলে ডাক্তারদের পক্ষে লয়াররা তারা কেউ জানাতে পারেননি, প্রমাণ দিতে পারেননি যে সিবিআই গাফিলতি করছে, পারেননি। অভয়ার বাবা এবং মা তাদের লয়াররাও তারাও কেউ বলতে পারেননি, প্রমাণ দিতে পারেননি যে সিবিআই গাফিলতি করছে। তাহলে কি বলবেন? আইনের ফাঁকটাকে খোঁজা হয়েছে, খুঁজেছে রাজ্য সরকার। আমাদের যন্ত্রণা হয়েছে, আমরা উত্তেজিত হচ্ছি। ওয়েট করা, বিচারের কিচ্ছু হয়নি এখনো, সবে লোয়ার কোর্ট। লোয়ার কোর্টের পর আছে হাইকোর্ট, যেখানে চুল চেরা বিচার হবে। যদি কেউ জামিনও পেয়ে যান তাদের আবার ঢুকতে হবে। যদি কেউ এখনো পর্যন্ত সিবিআই এর লকআপে না যান তাদের আবার যেতে হবে নতুন করে। এটাকে ভুললে হবে না। এই যে কিছু লোক উস্কানি দেয় বিচারহীন এতদিন, কে বলেছে বিচারহীন? চ্যাংড়ামো হচ্ছে। এটা সুপরিকল্পিত মার্ডার। আপনি বলছেন কালকে, আমাদের মন বলে যে কালকেই শাস্তি। আমার দেশে এটা নিয়ম।
আপনার বাড়ি থেকে একটা জ্বরের গ্লাস হারিয়ে গেলে আপনি মামলা করুন তো, 5 বছর 6 বছর চলে। সেই ক্ষেত্রে এটাকে এক্সপার্টাইট করে দ্রুততার একটা বন্দোবস্ত করার চেষ্টা চলছে। রুদ্রদার বিষয়টা এখানে যে সুপ্রিম কোর্টে অভয়া মামলা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এবং সেখানে ডিএনএ টেস্টে মানে ডিএনএ রিপোর্ট মানে মিলেছে, অভিযুক্ত ডিএনএ মিলেছে। মনে হচ্ছে যেন সঞ্জয়তেই খেলা শেষ হয়ে যাচ্ছে, এটাই কতটা আপনি মনে করছেন যে ঠিক? না না না, সঞ্জয়তে খেলা কেন শেষ হবে? সঞ্জয়তে এই খেলার একজন সামনে এনে দেওয়া প্লেয়ার মাত্র। সঞ্জয় দুবার পতিতালয় ঘুরে, একটু মনে করুন ব্যাক ক্যালকুলেশন, কোনো একটি ফোন পেয়ে সে ঢুকেছিল আরজি করে, তাই তো? ফোন কারা করেছিলেন? একা কেউ নয়। বারবার বিভিন্ন আলোচনায় উঠে এসেছে যে কোনো একজন ব্যক্তির পক্ষে একজন সুস্থ মানুষকে এইভাবে মেরে ফেলা সম্ভব নয়, এটা পরিকল্পিত ঘটনা। আমি আবার বলছি, তো প্রথম প্রশ্নে চলে যান না। যে সন্দীপ ঘোষকে এই বিরাট মহৎ জুনিয়র ডাক্তারবাবুদের একটা অংশ, তারা 5-7 বছর ধরে জানেন, কারণ তারা ডাক্তারি পড়েছেন, ওখানে হাউস স্টাফ রয়েছেন, তারা জানেন এই লোকটা কত বড় ক্রিমিনাল, এরাই তো বলেছে। তাহলে অতগুলো বছর ধরে তারা এই সন্দীপ ঘোষ যদি ক্রিমিনাল হয়, তাহলে তার বিরুদ্ধে এতগুলো দিন ধরে কথা বলেনি কেন? যে হাসপাতালে প্রত্যেকটা ডাক্তার প্রাণের ভয়ে সন্দীপ ঘোষের জন্য, সে যা বলে তাই করে দেয়, তাহলে সেখানে যে পোস্টমর্টম যেটা হবে সেটা গন্ডগোলে হবে। আর ওই পোস্টমর্টমে ডাক্তাররা যেটা লিখে দেবে ওটাই বেদবাক্য, তার কারণ দেহটাকে পুড়িয়ে দেওয়া হবে, তা তারা জানতেন না? তারা সম্মতি দিয়েছিলেন কেন? এই সমাজের কাছে হিরো হয়ে যাওয়া জুনিয়র ডাক্তার ভাইরা, জুনিয়র ডাক্তারদের মধ্যে যারা নিরপেক্ষ ভালো, যারা এই মেডিকেল কলেজগুলোতে বাম না অতি বাম নকশাল, তারা তৃণমূলকে হাঁটিয়ে ছাত্র সংগঠনে আসবে কারা, সেটা নিয়ে যে জুনিয়র ডাক্তাররা ভাবেন না, যারা নিরপেক্ষ বিচার চান, তাদেরকে মিডিয়ার সামনে আসতে দেয়নি। এবং কিছু মিডিয়া জেনে শুনে এই বামপন্থী এবং অতি বামপন্থী যে রাজনৈতিক ছাত্র নেচারা, যারা নিজেদের নিরপেক্ষ বলে মিথ্যে কথা বলে যাচ্ছেন আজ অব্দিও, তাদেরকে তোল্লাই দিয়ে গেছেন। কিন্তু এরা তো বলছে সেটিং তত্ত্ব, বিজেপি এবং তৃণমূলের সেটিং। একদমই। এই কথাটা কে বলে? এই কথাটা হচ্ছে সিপিআইএম এর কথা। তাই তো বলছি, যদি সেটিং তত্ত্ব হয় ভাই, তাহলে আপনাদের সঙ্গে কি সেটিং রয়েছে? আপনারা মৃতদেহকে আপনাদের সহকর্মী, যাদের জন্য আপনাদের বুক ফেটে কিডনি রাস্তায় ছিটকে গেছে, তার পোস্টমর্টমে আপনারা সাইন করেছিলেন কেন? তার মৃতদেহ যখন পুড়িয়ে দেওয়া হচ্ছে জোর করে, আবার বললাম সিপিআইএম এর মীনাক্ষী বলুন, বিজেপির সজল, অগ্নিমিত্রা বা কৌস্তব বাগচিরা যখন আটকে ছিলেন, তখন আপনাদের দেখতে পাওয়া যায়নি কেন? জুনিয়র ডাক্তার ভাইরা, বিপ্লবীরা, উত্তর দিন। আপনাদের পক্ষে থাকা লয়াররা, অভয় এবং তিলোত্তমার মায়ের পক্ষে থাকা লয়াররা, তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই এগেইনস্টে একটাও কথা বলতে পারছেন না কেন? সেখানে তারা চুপ, আর এখানে আপনারা বাজার গরম করছেন সেটিং তত্ত্ব বলে। আপনাদের উদ্দেশ্য, আপনারা একবারও পুরো ঘটনার মূল যে মমতা বন্দ্যোপাধ্যায়, একবার আপনারা পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাননি, যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং যিনি পুলিশ মন্ত্রী। তার ইশারাতেই তার সচিবরা কাজ করে, তার সেকেন্ড ম্যানেরা কাজ করে। খালি আপনারা সেকেন্ড ম্যানেদের পদত্যাগ চেয়েছেন, কারণ ওই চেয়ারে যে আবার নতুন আসবে সেই কিন্তু আবার ও যে চলে গেল তার মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেও চলবে। কারণ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের ক্ষমতায় রাখতে চান। আপনাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিজেপি বিরোধিতা করা, তাতে সত্য মারা যায় মারা যাক, আমরা গুলিয়ে দেবার রাজনীতি করব। সিম্পল। আমি যে প্রশ্নগুলো করলাম কাউন্টার করুন না, জিজ্ঞাসা করুন। সিবিআই মিথ্যেবাদী এবং এরকম বিস্ফোরক কথা বলছেন অভয়ার মা বাবা, এবং মঙ্গলবারের শুনানিতে রীতিমতো হতাশ তারা। নিরাশ কণ্ঠে তারা বলছেন যে আমাদের জন্য যে সুপ্রিম কোর্ট কিছু করবে না তা খুব ভালো করে বুঝে গিয়েছি, এবং সিবিআইকে নিয়ে বলছেন যে কোর্টে দাঁড়িয়ে এত সহজে মিথ্যে কথা বলা যায় সেটা দেখে আশ্চর্য হচ্ছি, মিথ্যার উপরেই পুরো দাঁড়িয়ে সবটা হচ্ছে। সিবিআই কোর্টে বলছে সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু আমরা তদন্তের ব্যাপারে কিছু জানি না প্রথমত, এবং তার সাথে অ্যাড করছেন তারা যে সিবিআই আমাদের বলেছিল যে কথা বলে চার্জশিট জমা দেবে, এবং
কিন্তু আমরা জানিও না যে কবে শিয়ালদা কোর্টে চার্জশিট জমা পড়ে গেছে এবং কবে চার্জশিট জমা দেবে সেটাও জানাচ্ছে না, বা কী চার্জশিট জমা দিয়ে সেটাও জানাচ্ছে না। আমাদের কাছে গোটা প্রক্রিয়াটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমাদের সাথে কথা বলে সিবিআই চার্জশিট জমা দেবে, একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যে বিষয়টা গোটা ভারতের মানে একটা টাচি ব্যাপার হয়ে গেছে, সেটা নিয়ে সিবিআই আছে তদন্ত করছে, সেখানে ভিকটিমের মা বাবার কাছে কথা বলে তারপরে সিবিআই চার্জশিট জমা দেবে, এটাই বুঝি নিয়ম? দেখুন, আমি প্রথম কথা বলবো যে অভয়া বা তিলোত্তমা বোনের বাবা মায়ের যে মানসিক স্থিতি, পুরো আন্দোলনটাকে সিপিএম নিজের হাতে নিয়ে নিয়ে যা সর্বনাশ করার করে দিয়েছে। এমন প্রসঙ্গ আসতেই পারে যে বিকাশ ভট্টাচার্য ছাড়া, সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য ছাড়া আর কোনো লয়ার তারা পেতে পারতেন না। আমি একবারে বলছি না বিকাশ ভট্টাচার্য অত্যন্ত খারাপ লয়ার, তিনি অত্যন্ত দামি, অত্যন্ত পণ্ডিত লয়ার, একমাত্র নন। তাহলে বেছে বেছে বিকাশ ভট্টাচার্যকেই, সিপিএম এর নেতাকেই লয়ার বানানো হলো কেন? পুরো আন্দোলনটাতে অভয়ার বাবা এবং মা যে কথা দুঃখের সঙ্গে বলছেন, তাদের পক্ষ থেকে এই ধরনের কথাই এক্সপেক্টেড, মাথার ঠিক থাকে না, তারা যন্ত্রণায় রয়েছেন। আমি তাদের কথাকে একদম বিরোধিতা করব না, কিন্তু কেন্দ্র কেন, রাজ্য কেন, কোনো ইনভেস্টিগেটিং এজেন্সিরই বাবা মায়ের সঙ্গে কথা বলে চার্জশিট জমা দেবে? এটা হয় না, এটা ভুল, তারা ভুল জানেন। তারা সহানুভূতি রাখতে নিশ্চয়ই বলেছেন যে আপনাদের জানানো হবে। এটা একটা বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে পড়ে, সেই প্রক্রিয়ায় তারা তাদের দিক থেকে যে ভাষ্য দেওয়ার, এটা ছাড়া তাদের আর কিছু করবার অধিকার নেই। তারা আবেগের জায়গা থেকে কথাগুলো বলছেন এবং তারা বলতে পারছেন না একবারও যে সিপিএম তাদের কিভাবে প্রবঞ্চনা করে ঠকিয়েছে। একবারও তারা বলতে পারছেন যে আমার মেয়ের যে পোস্টমর্টম, সেখানে তার যে সহকর্মীরা আজকে হিরো সেজেছে, যাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এসেছে আন্দোলন করবার জন্য, তারা একবারও আমাদের কথা ভেবে ওই পোস্টমর্টমে সাইন করেছিলেন যেখানে সন্দীপ ঘোষের রাজত্বেই পোস্টমর্টমটা হবে? বলতে পেরেছেন? তারা বলতে পেরেছেন একবারও যে আমি জানি যে কারা কারা দেহ যাতে আমাদের কথা মেনে আরো রাখা হোক, সেইটাকে সরিয়ে দিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেহ পুড়িয়ে দিচ্ছেন যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম না করা হয়, তাতে যারা যারাই আটকাবার চেষ্টা করুক না কেন, আজকে যে জুনিয়র ডাক্তাররা সমাজে হিরো হয়েছেন, ঠিক আছে, তারা কেউ বাধা দেয়নি কেন? তারা বলতে পারছেন? তারা যন্ত্রণায় ছটফট করছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাদের কাছ থেকে যে যে কথাগুলো আসবে, দেখুন তারা আইনের মানুষ নন, তারা ইনভেস্টিগেটিং প্রসিডিউরগুলো তারা জানেন না। আমি বাজি রেখে বলছি, আপনারা আমার বিরুদ্ধে রাজনৈতিক দল করেন, শ্রদ্ধেয় বিকাশ ভট্টাচার্য, তার ইন্টারভিউ নিন, তার সঙ্গে জিজ্ঞাসা করুন যে এই দাবিগুলো তাদের কি যুক্তিসঙ্গত? আবেগ না যুক্তি মানে না। আমরা চাই আমাদের আবেগ থেকে কড়া বিচারক, এবং সেই বিচার কিন্তু হবে হবে হবে। আবার বলছি, সব থেকে বড় জায়গা দাঁড়িয়ে রয়েছে হাইকোর্ট, যে চুল চেরা বিশ্লেষণটা করবে, কে কেন ছিল, কোথায় ছিল, কে কাকে ফোন করেছিল। এই সিবিআই বলছে যে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে 4 দিন ধরে। তাহলে সিবিআই তো লকশিট চাওয়া উচিত যে কারা কারা আরজিকর চত্বরে দায়িত্বে ছিল, কোন কোন পুলিশ অফিসাররা, তাদের চেয়ার কি, কে বলেছে এই ডকুমেন্টগুলো নেই? দেখুন, পশ্চিমবঙ্গে রাজ্য সরকার ক্রিমিনালদেরকে নিয়ে চলতে, ক্রিমিনালদের এবং ক্রাইমকে বাঁচাতেই যে তারা জন্ম নিয়েছে, এ আমরা চাল ডাল চাকরি বালি ওবিসি সার্টিফিকেট আর বলতে ভাল লাগছে না, এ বিষয়ে আমরা জেনে গেছি। আমার দেশের পুলিশ জাস্টিস ফর আরজিকর স্লোগান দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, পুলিশ মন্ত্রীর নির্দেশে খুনের ধারায় আমাদের মায়েদের বোনেদের মামলা দেয়, সিম্পল। তো তাহলে সেই প্রশাসন, সেই সরকার, সে অনুমতি দিল না, সে অনুমতি দেয়নি যে রাজ্য সরকারি কর্মচারী সন্দীপ ঘোষ এবং এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হোক, সে দেয়নি অনুমতি। হ্যাঁ, এখন যদি এই অনুমতি সুপ্রিম কোর্ট বা যে কোনো উচ্চ জায়গাতে, সুপ্রিম কোর্টই বোধহয় একমাত্র জায়গা, যদি সিবিআই না চায় তখন সিবিআইকে কথা বলা হবে যে আপনি চাইছেন না কেন।
কারণ আজকে বেরিয়েছে, কাল আবার ঢুকে যেতে পারে। এটা আইনের ফাঁক গুলেও বেরিয়েছে। আমরা আবেগে প্রত্যেকেই চাইছি, তার বাবা মা যে যন্ত্রণার সঙ্গে যে কথাগুলো বলছেন, সেই কথায় জুনিয়র ডাক্তারদের একটা অংশের রাজনৈতিক চালাকিটা, রাজনৈতিক ক্ষমতাতে যে তারা আসতে চাইছে, এটা তারা বলতে পারছেন না, কারণ তাদেরই গাইড হয়েছে আগে থেকে। তারা বলতে পারবেন যে প্রশ্নগুলো করলাম, যে কেন এই বড় বড় হিরো হয়ে ওঠা আজকে সমাজে, যে জুনিয়র ডাক্তারদের একাংশ যারা হয়েছে, তারা এই সন্দীপ ঘোষের নির্দেশে চলা এই আরজি করেই ডাক্তাররা যে পোস্টমর্টম করেছিলেন, যারা ভয়ে ভয়ে রিপোর্ট লিখেছিলেন, পুরোটা লেখেন নেই। সেখানে সই ছিল এই জুনিয়র ডাক্তারদের যারা হিরো হয়েছে, তারা জানে ওখানে পোস্টমর্টমে গাফিলতি থাকবে এবং ওখানে যেটা লেখা হবে সেটাই বেদবাক্য হিসেবে দেখানো হবে লাস্ট অবধি। তাদের সহকর্মী মৃতা, অভয়া বা তিলোত্তমার শরীর যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম যাতে না করা যায়, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক দাঁড় করিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দিচ্ছেন পুলিশকে দিয়ে, সেখানে সবাই দেহ আটকালে এই বিরাট সমাজে হিরো হয়ে ওঠা জুনিয়র ডাক্তাররা কেন ওই দেহ আটকায়নি তার বন্ধুদের? তার বাবা মা বলতে পারছে না, তারা ফেসে গেছে। পরবর্তী শুনানি আগামী 17ই মার্চ হবে বলে জানা গিয়েছে, এবং এই বিষয়টার পরেই ভেঙে পড়েছেন, এই খবর জানার পরেই ভেঙে পড়েছেন অভয়ার মা বাবা, এবং তাদের বক্তব্য যে অভয়া মামলাও শেষ অবধি সেই দীর্ঘসূত্রিতার দিকেই চলে গেল। কি বলবেন? যদি চলে যায় তো কি করা যাবে? মানে তারা কি চাইছেন? আমরা তো সবাই চাইছি, তাদের যন্ত্রণা বেশি, তারা চাইবেন কালকেই বিচারক, কালকেই ফাঁসিতে 5-10টা লোক ঝুলছে তারা দেখতে চাইছেন। তারা আবেগের জায়গা থেকে বলতেই পারেন যে আমার সামনে ফাঁসি হোক। আমরা আবেগের জায়গাটাকে কেউ অস্বীকার করতে পারি না, কিন্তু প্র্যাকটিক্যালিটি এটা সম্ভব নয়। এই নিয়মের বাইরে আমরা কেউই নেই যারা আমরা ভারতীয়। আমাদের পরিষ্কার, আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট, তাদের বিচারপতি, তাদের উপরেই রায়ের উপরেই আমাদের আস্থা রাখতে হয়। তাদের জানিয়ে চার্জশিট হবে না, সেই চার্জশিট গঠন করতে গেলে তাদের বক্তব্য। এবার আমি যদি বলি যে আপনি খুনের ধারায় মামলা করেছেন, অভয়ের বাবা মাকে যদি জিজ্ঞাসা করি, আপনি মুখ্যমন্ত্রীর এগেনস্টে মামলা করেছেন খুনের ধারায়? আপনি পুলিশ মন্ত্রীর এগেনস্টে মামলা করেছেন? আপনার লয়াররা বিনীত গোয়েলের এগেনস্টে মামলা করেছেন? বোধ হয় না, বোধ হয় না। 2022 সালে পার্থ চট্টোপাধ্যায় জেলে যান এবং তিনি তারপরে বহুবার মাসের পর মাস জেলে ছিলেন এবং বহুবার তিনি জামিনের জন্য আবেদন করেন, কিন্তু জামিন পাননি। কিন্তু অবশেষে শুক্রবার দিন পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন। বেনজির একটা নির্দেশ সুপ্রিম কোর্টের, কি বলবেন? জামিন তো পেতেই পারেন, আমার দেশে তো চিরকাল তো কাউকে আটকে রেখে দেওয়া যায় না, এটা তো আমরা সবাই জানি। যারা এটাকে নিয়ে যে কোনো কথা বলবেন তারা ইচ্ছা করে রাজনৈতিক রুটি, মানে যা হয় ভিকিরির পাতে যদি একটা রুটি আসে সেই কথার জায়গা বলছে। আপনি চিরকালই ইনভেস্টিগেশন চালিয়ে যাবেন, এটা তো হতে পারে না। এটা তো সারিয়া মেনে আমার দেশে চলা আইন নয় যে থুতনিতে দাড়ি আর মাথায় টুপি নিয়ে কিছু লোক বলল যে স্যার তান সে জুদা কারো, বলে দেওয়া হলো, আপনার পক্ষে কোনো লয়ার দাঁড়াতে পারবেন না। আমাদের দেশে উগ্রবাদী কাসাবের জন্য পরিষ্কার লয়ার দেওয়া হয়, ভারত দেয়, আমাদের দেশের এটা সংবিধানের নিয়ম। এবার পার্থ চট্টোপাধ্যায় তিনি কি দুর্নীতিমুক্ত হচ্ছেন? অনুব্রত মণ্ডল বেরোলেন, বাবা যারা জামিন পাচ্ছে কি কারণে পাচ্ছেন? তাদের এগেনস্টে হওয়া যে ইনভেস্টিগেশন, তথ্য প্রমাণ যাতে লোপাট না হয়, তিনি যদি রাজনৈতিক প্রভাবশালী বা আর্থিক প্রভাবশালী বা সামাজিক প্রভাবশালী যদি হন, তো তাহলে অপরাধের তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রমাণ তিনি মুছে দিতে পারেন বা সাক্ষীদের খুন করে দিতে পারেন বা গুম করে দিতে পারেন। যাতে সেটা না করতে পারা যায় তাই পরিষ্কার তাকে কাস্টাডিতে রেখে দিয়ে পরিষ্কার এই ঘটনাটা ঘটানো হয় তদন্ত প্রক্রিয়া, এবং বিচারপতির কাছে কৈফিয়ত দিতে হয় যে কবে তদন্ত শেষ হবে। তাই যাবতীয় তদন্ত যতটুকু পাওয়া গেছে আর পাওয়া যাচ্ছে না সেই সমস্ত ডকুমেন্ট জমা করা হয়। তখন উল্টো দিকের পরিষ্কার লয়াররা বলেন যে ডকুমেন্টেশন কালেকশনের কাজ শেষ, এবার তো বিচার প্রক্রিয়া শুরু হবে, ট্রায়ালের দিকে যাবে, শর্ত সাপেক্ষে জামিন দিন, যে বাড়ি ছাড়া কোথাও বেরোতে পারবে না, ওই করতে পারবে না, এই সমস্ত কিছু লিখিত থাকে। অনুব্রত মণ্ডল যে বেরিয়েছেন বা বাকি যারা বেরোচ্ছেন, আমরা মনে করছি আমাদের মতো মুক্ত ঘুরে বেড়াতে পারবে, একদমই না। সূচি দেওয়া থাকে আপনি কি কি করতে পারবেন না, আপনি কার সঙ্গে দেখা করতে পারবেন না, কোন বিষয়ে কথা বলতে পারবেন না, আপনার খাওয়া ঘোরা, আপনি কোন জেলার বাইরে পা দিতে পারবেন না,
এই সমস্ত কিছু লিখিত জেলটার কুটুরিটা শুধু বড় হয়। আর আমার দেশের ধরুন আর্থিক দুর্নীতিতে, সে আপনি গরু চুরি করুন, কয়লা চুরি করুন, চাকরি বাকরি চুরি করুন, যাই চুরি করুন, আর্থিক দুর্নীতি বিষয়ে আমার দেশের ভারতীয় আইন অনুযায়ী শাস্তি হচ্ছে 7 বছর। এই 7 বছরের মধ্যে যদি আপনার তদন্ত প্রক্রিয়ার কাজ যদি শেষ হয়ে যায়, তথ্য প্রমাণ কালেক্ট করা, তারপর পরিষ্কার বিপরীত পক্ষ যারা অভিযুক্ত তারা অ্যাপ্লাই করতেই পারেন, যদি এই যে সর্বোচ্চ শাস্তির যে সময়সীমা তার যদি 1/3 টাইম কেউ জেলের কুটুরির মধ্যে কাটিয়ে দেয়, তবে তার পক্ষে জামিন পাওয়ার আবেদন করা যায়। এটা আমার দেশের নিয়ম। আমাদের তো ইচ্ছা করছে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে এই অভিজিৎ মণ্ডল সবাইকে প্যাকেট করে ঢুকিয়ে দিই। আমাদের হাত পায়ে ইস্পিস করছে, কিন্তু কি করা যাবে, আমার দেশের নিয়মের বাইরে তো আমরা নই, এটা মেনে চলতে হবে। হ্যাঁ, খুব যন্ত্রণার ঘটনা হয়ে গেলে একদম অভয়ার যে বাবা মা রয়েছে, আমি এই জুনিয়র ডাক্তারদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ মাত্র 3-4 জন নেতা হয়ে কথা বলছেন, আর বাকি যে অগাধ জুনিয়র ডাক্তার আসলে যারা নিরপেক্ষ, আসলে যারা কোনো রাজনৈতিক দলই করে না, এই কজনের মতো ন্যায় বিচারের আসল কথাটা তাদের বলার ছিল, তাদের সামনে মিডিয়াগুলো যায়নি। নয় বাকিরা তারা এতটাই স্ট্রং পলিটিক্যালি, তারা নিরপেক্ষদের আসতে দেয়নি, কারণ বাম এবং অতিবাম অপারেট করেছে। অভয়ার জন্য, তিলোত্তমার জন্য বিচার হচ্ছে, একদিকে অভয়ার মুখ আর একদিকে কলতান্নাকে সিপিএম এর নেতার মুখ, চ্যাংড়ামো হচ্ছে। ভারতবর্ষের পতাকার অবমাননা হলো, এরা কেউ রাস্তায় নেমেছে? এরা তো ভারতের স্বাধীনতায় বিশ্বাস করেন এই বাম আর অতি বামেরা। অথচ নিরপেক্ষতার মিছিল করবার সময় ভারতীয় পতাকা কাঁধে নিয়ে, ঝান্ডা নিয়ে রাজনৈতিক অঙ্ক তুলতে গিয়ে মিছিলে নেমেছিলেন, এতটা নির্লজ্জ। আর দেখতে পাচ্ছেন ভারতের পতাকার প্রতি মায়া, এরাই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখান থেকে যদি না সরানো যায় হবে না। আর বিচার প্রক্রিয়া সবই লোয়ার কোর্টে রয়েছে, কারুর কোনো ভেঙে পড়ার কারণ নেই, একটা প্রসেস রয়েছে। এখানে যে যে মানুষেরা রয়েছেন তারা নিজেরা জানেন যে আমার বাড়ি যদি জুতো, মগ কিছু একটা চুরি হয়ে যায়, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয়, এটাতে সময় লাগে। যেখানে রাজ্য সরকার তার পুলিশকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে, সেখানে খড়ের গাদায় সূচ খোঁজার মতোই কঠিন। আর এই কঠিন এবং এই অনেস্ট চেষ্টাটা সিবিআই করছে বলে এই জুনিয়র ডাক্তাররা এখানে সিজিও কমপ্লেক্স ঘেরাও করো বলে রাজনৈতিক রুটি শাকবার যে মিছিল, সিপিএমকে কবর থেকে খুঁড়ে ধুলো জেড়ে তুলে ধরো, এই যে মিছিল, তারা তাদের লয়ার ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের এবং এই অভয়া তিলোত্তমার আমাদের যে বোনের যে বাবা মায়ের হয়ে যে লয়ার, তারা তো সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআইয়ের এগেনস্টে কথা বলছেন না, প্রমাণ দিচ্ছেন না যে এরা গাফিলতি করছে। তার মানে তো মিথ্যাটা রয়েছে। এই আইনের ফাঁকটাকেই কাজে লাগাচ্ছে চোরশ্রেষ্ঠ তৃণমূল সরকার, এবং আমরা হতাশায় যন্ত্রণায় ভুগছি। এবং অভয়ার বাবা এবং মা তারাও ছটফট করছেন, যে যে কাজগুলো তাদের দায়িত্বে নয়, তাদের জানাবার নয়, তারা মনে করছেন যে আমাদের জানানো উচিত, আমাদের মেয়ে। তারা সোশ্যাল মিডিয়ায় পেজ খুলছেন, বিভিন্ন মিছিলে হাঁটছেন। এইভাবে তো বিচারটা হয় না, বিচারের পদ্ধতিটা অন্য, এভিডেন্সের ভিত্তিতে হয়, ব্যক্তি প্রমাণের ভিত্তিতে হয়, তথ্য প্রমাণের ভিত্তিতে হয়। আমি আপনাকে এখানে বসে খুন করে দিচ্ছি, আপনার ক্যামেরাম্যান পরিষ্কার সাক্ষ্য দেবে যে না, উনি তো ইন্টারভিউ দিচ্ছিলেন, তাহলে এখানে রক্ত পড়লে বলে বলতে পারবো না। আমি আর রুদ্রদা বারান্দায় টিয়া পাখি দেখতে গেছিলাম, সেই সময় আওয়াজ শুনলাম, এসে দেখলাম সোফায় পড়ে রয়েছে। কি করবেন আপনি? আমার দেশের আবেগ সত্যি, আর তার সঙ্গে সঙ্গে আইনি সত্যি, যেটা তথ্য প্রমাণ দিয়ে হয়, এবং সেটা একটা সময় সাপেক্ষ, আমাদের অপেক্ষা করতে হবে। আমরা প্রত্যেকেই যদি এই পরিকল্পিত ষড়যন্ত্রকারী, আরে মমতা বন্দ্যোপাধ্যায় এত মাঠে খেলতে নেমেছেন কেন? কারণ তিনি প্রমাণ দিয়ে দিয়েছেন এই ডেড বডি পুড়িয়ে দেওয়া, টাকা পয়সা দেওয়া তার বাবা মাকে, যে কথার ইচ্ছা প্রকাশ, এই সবকটার মধ্যে দিয়ে লুকিয়ে রয়েছে তথ্য প্রমাণ লোপাট করে একটা ল্যাকপ্যাকে সঞ্জয়কে ফাঁসিতে ঝুলিয়ে দাও। আমি আপনাকে বলছি সোজা উদাহরণ, আমি এখানে বসে আছি, আপনার সঙ্গে আমি হ্যান্ডশেক করলাম, আমার ফিঙ্গারপ্রিন্ট এখানে চলে গেল, ধরুন আপনি ডেড বডি। সঞ্জয়কে কেউ বললো এই মাতাল মস্তিষ্ক বিকৃতি যার রয়েছে প্রায়, অনেকে বলে, জানি না, বলা হলো তোকে 1 লাখ টাকা দেবো, তুই ওর সঙ্গে হ্যান্ডশেক কর। এবার আপনার দেহ যখন ফরেন্সিক হবে, কার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে? আমার। ফাঁসবো কে? আমি। বাকিরা
যারা মারলো পশ্চিমবঙ্গের পুলিশ আছে, মুছে দিয়ে চলে যায়, ঠিক যেমন এই মেয়েটির মোবাইল থেকে নিজের ফিঙ্গারপ্রিন্টও মুছে দিয়ে সিবিআইকে দিয়েছে। নিন, দিস ইজ এ টাফ জব। আমাদের একটু পেশেন্স রাখতে হবে। আমি জানি আমাদের যন্ত্রণা রয়েছে। এই ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের যে পরিকল্পিত বামপন্থী মুভমেন্ট তৈরি করে কলেজে কলেজে বাম বা অতি বাম নকশাল ছাত্র সংগঠন তৈরি করবার যে ছক, সিপিএমকে আমার এই দেহখানি তুলে ধরো, ভোটের বাজারে একখানা সিট দিয়ে বিধানসভায় আলো করো, এই যাদের ইচ্ছা এখান থেকে সরে যান, গিয়ে নিরপেক্ষভাবে ভাবুন যে এরা কী কী করেনি আর কী কী করেছে, আর এর মুখে কী কী বলছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমি এদের কারোর বিরুদ্ধে নই, কিন্তু অত্যন্ত কড়া রাজনৈতিকভাবে এরা এদের উদ্দেশ্যকে পরিচালিত করে, অভয়ের প্রতি এদের কোনো রকম বিন্দুমাত্র এদের আবেগ নেই। থাকলে পোস্টমর্টম ওখানে করবার সময় ওরা অনুমতিতে সই করতো না। জুনিয়র ডাক্তাররা ডেড বডি পোড়াবার জন্য ওরা আগলে দিত, ছেড়ে দিত না। কে কে উপস্থিত ছিল আর কে কে উপস্থিত ছিল না ওরা নিজেরাই প্রেস মিডিয়ার কাছে বলতো। কবে বলেছে? যখন কয়েকটা তথ্যতে ফাঁস হয়ে বেরিয়ে গেছে, তারপর এরা কথা বলেছে। আমি আবার বলছি, এদের সবাই খারাপ নয়। 3-4 জন বাদ দিয়ে বাকি প্রত্যেকেই খারাপ। যারা সামনে আসছে না, খারাপ ইন দ্যাট সেন্স দে ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল ইন্টারেস্ট। এদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই একবারও বলেনি। এইটুকুর দিকে তাকান, আপনারা গল্প বুঝে যাবেন। শুক্রবার কিন্তু দিনভর যে ঘটনা ঘটলো, যে সকালে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন এবং বিকেলে দেখা গেল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ যে পুলিশ অফিসার তিনি জামিন পেয়ে গেলেন। পরপর যে এই একই দিনে 3খানা জামিনের ঘটনা ঘটলো, তাতে যেন সকলে একটা হাসি কৌতুক শুরু করেছেন যে শুক্রবার দিনটা হচ্ছে জামিন দিবস, এবং তাতে সকলের মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে পদ্ম শিবির একটু ব্যাকফুটে চলে গেল, শাসক দলের একটু কোমরের জোর বাড়লো। কি বলবেন? কারোর কোনো জোর বাড়েও নি, কারোর কোনো জোর কমেও নি। দেখুন, আমার রাজ্যের সিপিএম যাদের বিধানসভায় আসন নেই, যাদের থেকে মানুষ সরে গেছে, তারা নিজেদেরকে একটু জ্যান্ত করবার চেষ্টা করছে বিভিন্ন রকম ইস্যু খুঁজে। এটার মধ্যে কোনো রাজনৈতিক অপরাধ নেই, এটাই কাজ, তাই না? ঘটনা হচ্ছে যে ধরুন এই শীতকাল পড়েছে, দেখবেন একসঙ্গে 4টে বিয়ে বাড়ি হচ্ছে। তার মানে কি 4টে বরবউ একে অপরের ঘরে থাকবে ফুলসজ্জা করতে? তা কি না। সুপ্রিম কোর্ট তার নিজের মতো একটা জায়গায় চলে। পার্থ চট্টোপাধ্যায়টা বহুদিন ধরে ঘটছে, তারপরে এটা নির্দিষ্ট নিয়মেই পরিষ্কার ঘটেছে কি নাকি একটা কোর্টে ধরুন বহু লোক তো জামিন পাচ্ছে একদিনে, বা বহু লোকের জেলও হচ্ছে। প্রত্যেকটিরই ঘটনার মিল আছে। আমার মনে হয় যে বাড়তি আবেগ থেকে সময় কাটাতে গেলে হয়তো গরম কফি শেষ হয়ে গেছে, তাই কি করা যাবে, চল একটু আলোচনা করি। যারাই আলোচনা করছেন তাদের কারুর ওপরই সহানুভূতি নেই, এইটুকু বলতে পারি। একটা শেষ প্রশ্ন করব রুদ্রদা, যে কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলছেন, এই রায় প্রসঙ্গে বলছেন যে আরজি করের ঘটনা পৈশাচিক, এই বিষয়ের কড়া নিন্দা এর আগেও করেছি। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে নিয়েছিল। সেই সময় যারা বলেছিল উই ওয়ান্ট সিবিআই, আজকে তারা বুঝবে। কলকাতা পুলিশের তদন্তে আস্থা রেখে তিনি বলছেন যে কলকাতা পুলিশের হাতে যদি আরজি করের ঘটনার তদন্তর দায়িত্বভার থাকতো, তাহলে যেভাবে কুলতলি বা ফারাক্কায় বিচার হয়েছে, এই তদন্ত শেষ হতো, বিচার হতো এবং ফাঁসির সাজাও হয়ে যেত। কি বলবেন? আমি একই কথা কুণালবাবুকে বলবো যে ঠিক যখন কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাকে টেনে হিঁচড়ে ভ্যানে তুলে জেলে পুরে দিয়েছিল, সেটা কি ঠিক ছিল? যদি সেটা ঠিক না থাকে, এগুলোও ঠিক নয় কুণালবাবু। আপনি বোধহয় কোনো বড় পদ পেতে চান, সেই জন্য এটা বলছেন। আপনার শরীর এবং কেরিয়ারে বিরাট উন্নতি কামনা করি। ভালো থাকবেন।